ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক মাস, অনেক রক্তপাতে অর্জিত নতুন বাংলাদেশ। দেরিতে হলেও সুফল পাবে দেশ, বলছে ছাত্র জনতা। এক মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই বীর সন্তানেরা। জুলাই গণহত্যায় এখন পর্যন্ত 724 জনের পরিচয় মিলেছে, অধিকাংশই মারা গেছেন রাজধানীতে। এগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। শোকে স্তব্ধ স্বজন হারানো পরিবারগুলো। কড়া নিরাপত্তায় খুলল আশুলিয়া গাজীপুরের সব ফ্যাক্টরি। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে হত্যার প্রতিবাদে হাজারো মানুষের মোমবাতি প্রজ্বলন। রাতে 1 ঘন্টার জন্য কলকাতায় নেভানো হয় সব আলো। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। বহু প্রাণের বিনিময়ে আলোর মুখ দেখেছে ছাত্র জনতার বিপ্লব। রক্তপাতে উন্মোচিত হল সম্ভাবনার নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে 5 আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের 1 মাস পূর্ণ হলো আজ। ছাত্র জনতার প্রত্যাশা, দেরিতে হলেও বিজয়ের সুফল পাবে বাংলাদেশের জনগণ। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম খান। এ যেন নতুন জীবনের সন্ধান, প্রাণে ধরা দিয়েছে মুক্তির উন্মাদনা। রাজপথে বীর দর্পে এগিয়ে চলছে সবাই বিজয়ের উল্লাসে। ছাত্র জনতার আত্মত্যাগ আর তারুণ্যের শক্তিতে রচিত হলো এদেশের নতুন ইতিহাস। নতুন রূপে ধরা দিল লাল সবুজের পতাকা, সবার প্রিয় বাংলাদেশ। তীব্র গণ আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়লেন 5 আগস্ট। টেকনাফ থেকে তেঁতুলিয়া জুড়ে মুক্তির বাতাস, সবার চোখে মুখে শুধুই প্রাপ্তির আনন্দ। পুরো দেশের একক উৎসবে রূপ নিল ছাত্র জনতার বিজয়। মুখের কথায় মঞ্চ কাঁপানো সেই প্রভাবশালীরা অন্ধকারে মিলিয়ে গেলেন আলো নিভিয়ে। 1 মাস খুবই অল্প সময়, তবু কি কোনো প্রাপ্তি দেখছেন ছাত্র জনতা? 1 মাস আগের বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। আমাদের এখন আর গুম খুনের ভয় নেই, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। দেশটা একদম স্বাধীন মনে হইতেছে, পুরো স্বাধীন, আমরা একটা দেশের ফিল পাইতেছি। এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে, তার মতবাদ প্রকাশ করতে পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে নিজের মতো করে। আগে আড্ডায় যেমন যে কোনো কথা বলতে ভাবতে হতো আশেপাশে কে আছে, এখন আর সেটা ভাবা লাগতেছে না। শুরুটা কোটা সংস্কারের দাবিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। মারমুখী সরকার, লেলিয়ে দেয়া হয় পেটুয়া বাহিনী। ধীরে ধীরে বাড়তে থাকে তীব্রতা। শাহবাগ কেন্দ্রিক আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে সর্বোচ্চ বল প্রয়োগ করে সরকার। পুলিশ, বিজিবি, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী নামিয়ে করা হয় সান্ধ্য আইন। শাসক গোষ্ঠী যেন মেতে ওঠে রক্তের নেশায়, মূল্যহীন করে তোলে ছাত্র জনতার জীবন। পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ অথবা পাহাড় কিংবা সমতল, মুক্তির নেশায় মেতে ওঠে সবাই, জ্বলতে থাকে দ্রোহের আগুনে। অনেকের ভাবনার জগতেও ছিল না, এমনকি এখনও কেউ বিশ্বাস করতে পারেন না পালিয়ে গেছেন নির্মম পরাক্রমশালী হাসিনা সরকার। 5 আগস্ট শেখ হাসিনা যে পালিয়েছে, তখন আমাদের চিমটি খাওয়ার মতো অবস্থা। আমি কেন বাংলাদেশের কোনো মানুষই এখনো বিশ্বাস করতে পারছে না যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। পুলিশের বেহিসাবি গুলির বিপরীতে তারুণ্যের অদম্য সাহস আর সীমাহীন মুক্তির নেশা।
বন্দুকের নলের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছে প্রতিবাদী মানুষ। রংপুরের আবু সাইদ হয়ে ওঠেন শত শত তরুণ আর বিপ্লবী প্রাণের প্রতিচ্ছবি। এখনো কানে বাজে মুগ্ধের সেই আহ্বান, পানি লাগবে পানি। অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে আজকে যে স্বাধীনতাটা পেয়েছি তার অন্যতম ধারক ও বাহক এই মীর মুগ্ধর মতো, আবু সাইদ মতো ছেলেরা, বীর সন্তানেরা। যখন সাইদ মারা গেল পুলিশের গুলিতে, ওই স্মৃতিটা আমাদেরকে খুব টাচ করছে। এখনো পুরো স্বাভাবিক হয়নি সবকিছু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেক মানুষ। তাদের বিশ্বাস একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, মিলবে ছাত্র জনতার বিপ্লবের সুফল। বদলে যাওয়া এই বাংলাদেশে সরকার আর শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে। সরাসরি দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে মানুষের মনোজগতে। এখন সবার প্রত্যাশা একটা সুন্দর সাম্যের বাংলাদেশ হোক, নিশ্চিত হোক গণতান্ত্রিক প্রক্রিয়া। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারানো 724 জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন, যাদের 511 জনই নিহত হয়েছেন রাজধানীতে, 213 জন অন্যান্য জেলায়। 19 জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে 4 ও 5 আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে অন্তত 2 মাস লাগবে, এমনটা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আকলাকু সাফার রিপোর্টে বিস্তারিত, সাথে ছিলেন জারিন অর্নি। আন্দোলনে উত্তাল দিনগুলো। 15 জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। 16 জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খোঁজ খবর নিয়েছে যমুনা নিউজ। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে চার বছরের আহাদ, 6 বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে 67 শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে 6 জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি।
নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত 617 জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড, আহত হয়েছেন আনরেজিস্টার্ড, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে, রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলে। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণহারে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। কিছু ডেটা আমরা পাবো না, একদম গণ করে দেওয়া হয়েছে, সেগুলো আসলে ওই ভিকটিম পরিবারগুলোকে আমাদের কাছে তথ্যটা দিতে হবে। তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। নিহত 819 জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সেখানেও অনেকেই অজ্ঞাত। মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি, আবার আত্মীয় স্বজন সে ডেড বডি নিয়ে গেছে, পোস্টমর্টমের ঝামেলায় যায়নি। আবার মেডিকেল কলেজেও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি পোস্টমর্টম করেও তাও তাদের 2-3 দিন লাগবে, সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছাকৃত লাশগুলি নিয়ে গেছে। পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে, জনগণের কাছ থেকে যাতে তারা তথ্য আহ্বান করে। এক ঢাকা মেডিকেলেই মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে 172 জন। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার 28 দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের। আর গাজীপুরের হৃদয়, তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল, অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেয়ে দাফন করেছেন। আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক। এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা 1000-এর কম নয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে স্বজন হারানো পরিবারগুলো এখনও শোকস্তব্ধ। সন্তান হারানোর শোকে কাতর মাদারীপুরের 3 পরিবার। হত্যায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা তাদের। বইপত্র, বিছানা সবই আছে আগের মতো, শুধু হারিয়ে গেছে দীপ্ত। মায়ের আহাজারি থামছেই না, সন্তানের স্মৃতি আঁকড়েই যেন বেঁচে আছেন বাবা মা। 18 জুলাই তীব্র আন্দোলনের সময় পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে পড়ে মৃত্যু হয় দীপ্তর। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র ছিল সে। কোটা আন্দোলনে জেলার সমন্বয়ক হিসেবেও কাজ করেছে। এমবি বলার নাম গেছে, তা 5 মিনিটে আসা বলবো সেটাও বলছে। এরপর আর কিছুই জানি না। পরে ছবি দেখা বুঝতে পারলাম আমার ছেলেটা নেই। ওর মায়ের ওরে ভাত খাওয়াইতে রয়েছে যে ভাত খাওয়া, পরে বলে 5 মিনিটের মধ্যে আইতে আসি, টাকাটা বইয়া ভাত আয়া খাম। ওই যে গেছে, আর কোনো খবর নাই। 11:30টার সময় আমরা এই ছবিটা দেখি যে মারা গেছে। পরদিন 19 জুলাই আন্দোলনের মধ্যেই গুলিবিদ্ধ হন ট্রাক চালক রোমান ব্যাপারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আগামী দিনের চিন্তায় দিশেহারা পরিবারটি। কয়টা ছেলে দুর্গে আনছে, দুর্গে আনার পরে ও বাগানে দাঁড়াইছে, আমি আজকে যেতে পারবো। পরে অনেক রক্ত পড়ছে, রক্ত পড়ার পরে অসুস্থ হয়ে গেছে। পরে আমার বাসুরের দুর্গে ঠুর্গে আধুনিক হাসপাতাল নিয়েছে। পরে ওর কাকা আমার মোবাইল করছে, তুই করতে, আমি কিছু আমি বাড়ির গাড়ি তাড়াতাড়ি রোমানের গুল্লি লেগছে। এই 2 পাওয়া সামনে আগে শিবির এক নাতি দাদি রোমান কাকার বুয়ে গুল্লি লেগছে, আপনি তাড়াতাড়ি যান। স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে রোমানের নামে। নির্মম এই হত্যার বিচার চায় স্থানীয়রা। একই দিন সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৌহিদ সন্নামাত। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বাবাকে রাজমিস্ত্রির কাজে সাহায্য করত তৌহিদ। এমন মৃত্যু মানতে পারছে না পরিবার, স্বজন সহ পরিচিত জনেরা।
ন্যায় পথে দরকার শহীদ দিয়ে যান, আমি যাবো তো আমার ব্যারিকেড দেওয়ার যে ওই কইলাম যাতে সামনে সুমনে না গেলে বলা হতো যাইবি মানে তো রাখে না। তাওহীদ যেন সরকারের কাছে শহীদ মর্যাদাটা পায়, যারা তাওহীদকে হত্যা করছে তাদের শাস্তিমূলক বিচার চাই। নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তাদের একটা সন্তান হারাইছে, আমরা হাজার সন্তান তাদের পাশে আছে, আমরা চাইতেছি তাদের পাশে আসে সারা জীবন থাকবো এবং এটা কেন্দ্রীয় ভিত্তিক তাদের দিকে লক্ষ্য হোক যে তাদের যেন তাদের পরিবার দিকে যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের পরিবারের দিকে নজরদারি রাখে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কড়া নিরাপত্তার মধ্যে খুলেছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলো। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিমন রহমান। রিমন, জানাবেন যে সবগুলো ফ্যাক্টরি কি আজ থেকে খোলা দেখছেন কিনা এবং একই সাথে কর্মী উপস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা তৎপরতা কেমন দেখছেন? সোহার, আমি রয়েছে আশুলিয়ায় কিন্তু একটি গার্মেন্টস কারখানার সামনে কিন্তু শ্রমিকরা প্রায় 2 শতাধিক শ্রমিক এখানে অবস্থান নিয়েছেন। তারা মূলত এই কারখানায় কাজ করে থাকেন। পাল গার্মেন্টস কোম্পানি নাম, সেই গার্মেন্টসটি কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এখানে সমবেত হয়েছেন এবং সেই দাবিগুলো কিন্তু তারা বলছেন যে মালিক পক্ষ মানছে না। গত শনিবার থেকেই কিন্তু তারা এই কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা তারা দাবি আদায় করতেই চায় এবং তারা বলছে যে আসলে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি দাবি না মানা হয় তাহলে তারা এটি মানবেন না এবং তাদের যে 8 থেকে 10টি দাবি, সেই দাবিগুলো তারা বলছেন যে ধাপে ধাপে পূরণ করলেও হবে। সেক্ষেত্রে তারা মালিক পক্ষের সঙ্গে কথা বলতে চান এবং সেই কথা বলার বিষয়টি কিন্তু এখানে উদ্যোগ নিয়েছে এখানে যারা পুলিশ প্রশাসন রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা যারা এখানে রয়েছেন, তারা মূলত দায়িত্ব নিয়ে মালিক পক্ষের সঙ্গে বৈঠকের একটি উদ্যোগ নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শ্রমিকদের যে প্রতিনিধি এবং পুলিশ এবং সেনাবাহিনী প্রতিনিধিদের সমন্বয়ে একটি দল তারা এই কারখানার ভিতরে প্রবেশ করবেন এবং তারা মালিক পক্ষের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করবেন এবং সেখানে যতদূর সম্ভব যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে তারা একটি আলোচনায় বসবেন এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এখানে যে সংকট রয়েছে সেটি সুরাহার একটি সম্ভাবনা তারা দেখছেন এবং যারা এখানে শ্রমিক রয়েছেন তারা বলছেন যে আসলে দীর্ঘদিন যাবত তারা এখানে কাজ করছেন, তবে এইখানে বেতন ভাতার কোনো সমস্যা নেই, কিন্তু তারা বাড়তি অন্য কিছু দাবি তারা তুলে ধরছেন এবং সেই দাবিটা তারা এখানে চান যে দাবিগুলো পূরণ হলে তারা কাজের স্বস্তি আরও ফিরে পাবেন। পাশাপাশি সার্বিক আশুলিয়া এবং সাভারের যে কারখানাগুলো আজকে খোলার কথা ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই খুলেছে। 5 থেকে 7টি কারখানা বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি, তবে সেগুলো খুলে দেওয়ার ধীরে ধাপে ধাপে খুলে দেওয়ার কিন্তু উদ্যোগ নিয়েছে এখানকার যারা স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজ সংবাদ সম্মেলন করবে নির্বাচন কমিশন। দুপুরে সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় করবেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজেই এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনারদের নিয়ে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কমিশন পদত্যাগ করবে কিনা জানতে চাইলে সিইসি বলেন, বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে সবকিছু স্পষ্টভাবে জানানো হবে। একই দিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সিদ্ধান্তের কথাও জানান তিনি। 2022 সালের 26 ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আওয়াল। কিছুতেই যেন কমছে না বানভাসীদের দুর্ভোগ। বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। লক্ষ্মীপুরের ধীরগতিতে নামছে বন্যার পানি, এখনও জলমগ্ন 5 উপজেলা। কুমিল্লার বুড়িরচংয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। ব্যস্ত ঘরবাড়ি মেরামতে, এখনও জলমগ্ন নোয়াখালীর 7 উপজেলা। 1.5 লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে, এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে, সেই সাথে বাড়ছে রোগবালাই। বন্যার আরো খবর জানতে কুমিল্লায় যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, একটু জানাবেন যে কোন কোন এলাকায় এই মুহূর্তে বন্যা পরবর্তী দুর্ভোগ সব থেকে বেশি? সোহার, যদি দুর্ভোগের কথা বলতে চাই, আসলে বন্যা কবলিত যে 14টি উপজেলা সব জায়গার কিন্তু একই চিত্র। আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি 14 গ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকায়। এখানে কিন্তু গত কয়েকদিন আগেও কিন্তু 3টি পরিবার বাস করতেই এখানে কিন্তু প্রায় বুক সমান পানি ছিল। এই পানির কারণে কিন্তু এখানে সবগুলো মাটির ঘরে কিন্তু আসলে ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। ফলে এইসব মানুষ কিন্তু আসলে শুধু এইরকম যে 3টি পরিবার না, এরকম হাজার
হাজার হাজার মানুষ কিন্তু এখনো তারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন, কেউ বা রাস্তায় তাদের যে তাঁবুটা নিয়ে তারা রাত্রি যাপন করছেন। আসলে সব মিলিয়ে এই বন্যা পরবর্তী সময় কিন্তু একটি চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত পরিবার বেশিরভাগই কিন্তু তাদের নুন আনতে পান্তা ভরে এমন একটি অবস্থা। তারা কিন্তু এই ঘরগুলি যে পুনরায় নির্মাণ করবেন সেই অবস্থাটুকুও কিন্তু নেই। আমরা বিভিন্ন উপজেলায় ঘুরে গত কয়েকদিন যে চিত্র দেখেছি ঠিক তাই দেখলাম। তো এখন কিন্তু এই মানবিক বিপর্যয় ঠেকাতে কিন্তু সরকারের পাশাপাশি যারা উচ্চবিত্ত রয়েছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। এছাড়া বন্যা পরবর্তী কিন্তু এখন কিন্তু বিশেষ করে পানিবাহিত রোগবালাই সহ বিভিন্ন রোগবালাইও দেখা দিচ্ছে। তো ফলে ত্রাণের পাশাপাশি তাদের কিন্তু জরুরি ওষুধপত্রেরও প্রয়োজন। সোহার, খোকন, ধন্যবাদ আপনাকে। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গের হাজারো মানুষ। বুধবার স্থানীয় সময় রাতে মোমবাতি হাতে রাস্তায় রাস্তায় নামে মানুষের ঢল। টর্চ, ফ্ল্যাশলাইট জ্বালিয়েও প্রতিবাদে অংশ নেন অনেকে। রাতে 1 ঘন্টার জন্য কলকাতার সব আলো নিভিয়ে ফেলার আহ্বান জানান আন্দোলনকারীরা। তাদের ডাকে সাড়া দিয়ে রাজভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের আলো নিভিয়ে রাখা হয়। পরে মোমবাতি নিয়ে সড়কে অবস্থান নেয় ছাত্র জনতা। দাবি জানায় নারী চিকিৎসক ধর্ষণে জড়িত থাকার সবার দৃষ্টান্তমূলক শাস্তি। আন্দোলনে অংশ নেন ওই চিকিৎসকের পরিবার।